নিলয় এসে কোনো কথা না বলে ছেলেটার বাইকের চাবি খুলে নিয়ে বলে, দেখি নিয়ে যায় এবার। নিলয়ের এমন দুঃসাহসিক আচরণে বাইকে থাকা ছেলেটা এবার সানগ্লাস খুলে নিলয়ের দিকে তাকায়। বাইক থেকে নেমে নিলয়ের মুখোমুখি দাঁড়ালে নিলয়ের পেছনে নিবিড় ও তুষার দুজনই এসে দাঁড়ায়। একটা বড় ঝামেলা সৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হলে অরিন দ্রুত এসে নিলয় আর ছেলেটার মাঝখানে দাঁড়িয়ে বলে, ভাইয়া সবাই জড়ো হয়ে গেছে, কলেজ টাইমে এভাবে ঝামেলা তৈরি করা ঠিক হবে না। এবার রাজ তাদের সামনে এগিয়ে এসে বলে, তার মানে তোমার ভাড়া করা গুন্ডা এরা? মুহূর্তে অরিন রাজের দিকে আঙুল তুলে বলে, খবরদার বাজে বকবে না, আমার কাজিন হয় সে। পাশ থেকে নিবিড় বলে, ওয়াও কাজিন লাভ স্টোরি, বাহ ভালোই তো চলছে, তাহলে রাজের সাথে নাটক করার কি দরকার ছিল? ছেলেটা এতক্ষণ দাঁড়িয়ে সব শুনলেও এবার অরিনকে একপাশে সরিয়ে রাজের কলার চেপে ধরে বলে, অরিনকে প্রপোজ করার সাহস পাস কোথা থেকে তুই? রাজ ছেলেটার হাত ধরে সরিয়ে নিয়ে বলে, কাউকে ভালোবাসলে তা বলতে আবার ভয়ের কোনো কারণ দেখছি না। ছেলেটা আবার বলে, ওর দিকে চোখ তুলে তাকাবি তো চোখ উপড়ে ফেলবো একদম, কথাটা মাথায় রাখবি। বলেই রাজকে ছেড়ে বাইকে গিয়ে বসলো ছেলেটা। নিলয়ের থেকে চাবি নিয়ে বলে, টার্গেটে পড়ে গেলি তুই। ছেলেগুলো চলে গেলে অরিন রাজের সামনে গিয়ে বলে, আমার চাচাতো ভাই হয় সে, পলিটিক্স করে, আমি বলেছি দেখে বেঁচে গেলে আজ। নেক্সট টাইম কিছু করার আগে ভেবেচিন্তে করবে, লেভেল যতটুকু আছে ততটুকুতেই থাকার চেষ্টা করো, বেশি উঠতে যেও না। নিবিড়ের ক্লাসে মন বসছে না আজ, মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, বাইরে গেলে আবার না জানি কোন ঝামেলায় পড়তে হয়। কেন যে অরিনকে প্রপোজ করার বুদ্ধিটা সে রাজকে দিতে গেল? এমনিতে এসব ঝামেলা নিবিড়ের পছন্দ নয়, কারোর সাথে ঝামেলা করেই বা কি লাভ? যতদিন বেঁচে আছি সবার সাথে মিলেমিশেই বাঁচবো, এই ধারণাটা নিবিড়ের। তবুও সব ঝামেলা তাদের উপরেই এসে পড়ে, একবার তুষারের ঝামেলা, আরেকবার রাজের ঝামেলা, ঝামেলার শেষ নেই। বের হয়ে না হয় ছেলেগুলোকে বুঝিয়ে বলে কোনোভাবে মিটমাট করার চেষ্টা করতে হবে, কিন্তু গেট পেরিয়ে বাইরে এসে তাদের কাউকেই চোখে পড়লো না তার। রাজের মুখেও দেখছি বিষয়টা নিয়ে কোনো চিন্তার ছাপ নেই। নিলয়ও স্বাভাবিক, তাহলে কি অযথাই বিষয়টা নিয়ে এতটা ভাবছিল সে? ওদিকে রুশানের মাথায় কিছুই ঢুকছে না, তবে কেউ একজন যে তার সাথে সাপ লুডু খেলছে বিষয়টা বুঝতে বাকি রইল না তার। সেদিন ওই লোকটার গায়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা, আর এখন তার এতগুলো লোককে এভাবে শেষ করা দেওয়া। নিশ্চয়ই এমন কেউ আছে যে ওই গোপন জায়গাটার কথা জানে আর সেখানে তার আসা যাওয়া আছে। তবে সবকিছুই তো ঠিকঠাক ভাবে থাকে, তাহলে সে আসেই বা কি করে আর যায় বা কি করে? দরজার তালা না ভেঙে খোলেই বা কি করে? আর খুললেও কোথাও কারো আঙুলের ছাপ নেই। অদ্ভুত লাগছে সব, এত কিছু আড়ালে রেখে এসব করেই বা কি করে? আজ আরোহীকে পড়াতে গেলে দেখে আরোহীর মনটা খুবই ফুরফুরে, দেখে মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে দারুণ মুডে আছে। খুশির পরিমাণ এতটাই যে পড়ায় মনই বসছে না তার। রাজ বিষয়টা জানতে চাইলে আরোহী বলে, জানেন এবার মা আর বাবার মাঝে কোনো ঝগড়া হয়নি। আগে দেখতাম কেমন মুখ ফুরিয়ে থাকতো, এখন দেখছি মা নিজে গিয়ে গিয়ে বাবার সাথে কথা বলছে। দেখে মনে হচ্ছে না একজন আরেকজনের সাথে রাগ করেছিল। আর বাবাকে আমি অযথাই খারাপ ভাবতাম, বাবাও এখন আমাকে কত আদর করে, মাকেও খুব ভালোবাসে। জানেন আগামীকাল আমাকে আর মাকে ঘুরতে নিয়ে যাবে বাবা। কত বছর পর যে বাবা এভাবে আমাদের নিয়ে সময় কাটাচ্ছে তা আমার নিজেরও মনে পড়ছে না। আরোহীর কথাগুলো বলাতে খুব আনন্দ কাজ করলেও রাজের মাথায় বিষয়টা স্বাভাবিকভাবে ঢুকছে না। হুট করে এত ভক্তি আসার কারণ কি? রাজও একটু উৎসাহ দেখিয়ে বলে, কোথায় নিয়ে যাবে তোমাদের? আরোহী হেসে বলে, কক্সবাজার যাব, অনেকদিন পর এমন খোলামেলা সমুদ্র যেতে পারবো। বাবা ছোটবেলায় একবার কাশ্মীর নিয়ে গিয়েছিল, এরপর আর কোথাও যাওয়ার সুযোগ হয়নি, আর এখন কক্সবাজার। রাজ বই হাতে নিয়ে বলে, সমুদ্র ভালো লাগে? আরোহী খুব তৃপ্তিদায়ক ভাবে বলে, অনেক ভালো লাগে, ভেবেছিলাম একদিন লুকিয়ে আপনার সাথে যাব। বলেই খিলখিল করে হেসে দেয় আরোহী। রাজ ভুরুকুচকে বলে, আমার সাথে বলতে? আরোহী রাজের দিকে চেয়ে বলে, আপনি ছাড়া তো আমার কোনো বন্ধু নেই, আর আপনার সাথে কথা বলতে তো কেউ নিষেধও করে না, তাই আপনি নিয়ে গেলেও কেউ নিষেধ করতো না। রাজ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তোমার কোন দিক দিয়ে বন্ধু লাগি? আরোহী সোজাভাবে বলে দেয়, আপনার কাছে আমি হয়তো শুধুই স্টুডেন্ট, আর আমার কাছে আপনি স্যার ও বন্ধু দুইটাই। রাত্রি জুড়ে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তুষার। হুট করে একটা মেয়ের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। তুষার আনন্দিত চোখে চেয়ে মেসেজ করতে গিয়েই এর আগেই সুমাইয়া ইসলামের কথা মনে পড়লো তার। নীলয় যেই বোকাটাই না বানিয়েছিল তখন, এখন আর এসব ফাঁদে পা দিচ্ছে না সে। ঝুলেই থাকুক রিকোয়েস্ট, তার চেয়ে বরং ফেসবুকে ভিডিও দেখে সময় পার করাই ভালো। গল্প করে সময় কাটাতে রুশানের কাছে গেলেও দেখে রাইসা নামের কোনো মেয়ের সাথে কথা বলে, আবার ইদানিং নিবিড়ের কাছে গেলেও দেখে নীলার সাথে কথা বলছে। চারদিকে সবার গার্লফ্রেন্ড আছে, নেই শুধু তার। রাতে ফেসবুকিং করেই সময় পাস করা ছাড়া আর কিছুই করার নেই। রাজের কাছে বুদ্ধি চাইতে গেলেও রাজ বুদ্ধি দেয় শহরের প্রতিটা অলিতে গলিতে গাছে দেওয়ালে একটা করে পোস্টার লাগাতে, যেখানে তুষারের বড় করে একটা ছবি ছাপিয়ে নিচে লেখা থাকবে, জরুরি ভিত্তিতে একজন গার্লফ্রেন্ড আবশ্যক। সবচেয়ে ভদ্র ছেলেটা এই রাজও এখন তাকে নিয়ে মজা নেয়। পরদিন আরোহী তার বাবা মায়ের সাথে চলে গেল কক্সবাজার। জায়গাটা আরোহী সিলেক্ট করেছে। এদিকে প্রতিটি মুহূর্ত রাজ তাদের উপর নজর রেখেছিল ছদ্মবেশে। ওখানে গিয়ে একটা রিসোর্টে উঠলো তারা। রাজ গিয়ে সেই রিসোর্টের মালিকের সাথে কথা বলে রাজের কিছু লোককে সেখানে ঢুকিয়ে দেয়। চুক্তি অনুযায়ী যতদিন আরোহীরা থাকবে, একদিন হোক আর 2 দিন হোক বা 3 দিন হোক,
যেই কয়দিনই হোক সেই কয়দিন রাজের দেওয়া লোকগুলোই এখানে ডিউটি করবে। আগে যারা ছিল তারা ছুটি কাটাবে এই 2-1 দিন। রাজ সেখানে সবাইকে বলে দিল সব ঠিকঠাক ভাবেই করতে, কেউ যেন কোনোভাবে বুঝতে না পারে, আর বিশেষ করে আরোহী ও তার মায়ের উপর নজর রাখতে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। সন্দেহজনক কিছু চোখে পড়লেই যেন রাজকে ইনফর্ম করে তারা, কারণ নির্জনের অতিভক্তি কিছুতেই স্বাভাবিকভাবে মনে করার মতো না। ছেলেটা খাবার নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় কয়েকবার টোকা দিয়ে বলে, ম্যাম রুম সার্ভিস। এমন কয়েকবার বললে আরোহী এসে দরজা খুললো। ছেলেটা বলে, ম্যাম আপনার খাবার। আরোহী একটু অবাক হয়ে বলে, একটু আগেই তো আমি খাবারের কথা আরেকজনকে বলেছি, আপনি কে? ছেলেটার কণ্ঠটা একটু অন্যরকম, চিকন সুরে কেমন নাক আর মুখ মিলিয়ে একটা আওয়াজ। মুখে গোফ ও দাড়ি দুটোই আছে, মাথায় একটা ক্যাপ। আরোহীর দিকে চেয়ে একটু হেসে বলে, জি ম্যাম আপনি ঠিকই ধরেছেন, এই রুমে অন্য কেউ সার্ভিস দেয়, বাট সে হুট করে মাথা ঘুরে পড়ে অসুস্থ হয়ে যায়। এখন থেকে আমি সার্ভিস দেব। আপনার কিছু প্রয়োজন হলে ডিরেক্ট আমাকে বলবেন। আমার নাম কোচি ম্যাম। কোচি নামটা শুনে একটু ভ্রু কুচকালো আরোহী। কোচি আবার কারো নাম হয় নাকি? তবুও কুচকানো মুখ স্বাভাবিক করে বলে, ঠিক আছে ভেতরে দিয়ে যান। ছেলেটা একটু হেসে বলে, জি ম্যাম থ্যাংক ইউ। আরোহী হেঁটে কিছুটা ভেতরে গিয়ে হুট করে ধমক দাঁড়ায়, আবার পেছনে ফিরে ছেলেটার দিকে তাকিয়ে বলে, আপনাকে কি আমি কোথাও দেখেছি? কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। ছেলেটা হেসে বলে, হয়তো এখানে আগে কখনো এসে আমাকে দেখেছিলেন ম্যাম। আরোহী চট করে বলে, না আমি আগে কখনো এখানে আসিনি, তবে আপনাকে আমার চেনা চেনা লাগছে। আপনি কে বলুন তো? ছেলেটা আবার দাঁত কেলিয়ে বলে, তাহলে ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে, হয়তো কোথাও আমার মতো কাউকে দেখেছেন, তাই এমনটা মনে হচ্ছে। আসি ম্যাম, কিছু প্রয়োজন হলে ডাক দিবেন। নাম কোচি। আরোহী কেমন যেন কনফিউশনে আছে, যেন এই ছেলেকে কোথাও দেখেছে সে। আর বেশিক্ষণ না ভেবে নিজের মাঝে একটা বুঝ দিল যে হয়তো ওর মতো এমন অন্য কাউকে দেখেছিল, অথবা এটা তার মনের ভুল, এমন কিছু হবে হয়তো। এদিকে রুম থেকে বেরিয়ে নিজের দাড়ি ও গোফ কিছুক্ষণ হাত দিয়ে চেপে সামনে হাঁটা ধরল রাজ, যেন আরোহী বা তার ফ্যামিলি কারো কাছেই কোনো সন্দেহ তৈরি না হয়। যাই হোক, এখানে লোক রেখে যাওয়ার পরও রাজের মনটা কেমন উস্কো খুস্কো লাগছিল। এতগুলো লোক ছড়িয়ে রাখার পরও কারোর প্রতি ভরসা পাচ্ছিল না সে, কেমন অস্থির অস্থির লাগছিল তার। তাই আবার ফিরে এসে নিজেই আরোহীর রুমের সার্ভিসে জড়িয়ে গেল। এবার ভালো কিছুই হোক বা খারাপ কিছুই হোক, নিজেই সামনে থেকে বুঝতে পারবে সব। রুশানের টিমের এতগুলো লোক মারা যাওয়া লাশগুলো নিয়ে যাচ্ছে তাদের পরিবারের লোকজন। কারো না সন্তান কাঁদছে, কারো মা বাবা স্ত্রী আত্মীয় স্বজন কাঁদছে। চারদিকের কান্নাগুলো দোকান জুড়ে বাজছে তার। কাছের মানুষগুলো হুট করে এক রাত এভাবে চলে যাওয়া, তাও এমন নির্মম মৃত্যু, সব মিলিয়ে অদ্ভুত রকমের কষ্ট জেগে উঠলো তার ভেতর, যে কষ্টে নিশ্চুপ হয়ে থাকা ছাড়া অন্য কোনো কিছুই করতে পারছে না সে। এদিকে উপর থেকে চাপ পড়ছে রুশানের উপর, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধী খুঁজে বের করে যারা যারা এই হত্যা মামলায় জড়িত সবাইকে অ্যারেস্ট করতে। মাথা ভর্তি চিন্তা নিয়ে একটা চেয়ারে বসে আছে রুশান, হাতে থাকা একটা টেনিস বল বারবার সামনের দেওয়ালে ছুঁড়ে মারছে, আবার ক্যাচ ধরছে। এমন সময় তার সহকারী আজিম একটা ল্যাপটপ এনে রুশানের সামনে রেখে বলে, স্যার আপনার কথা মতো ঘটনাস্থলের কাছাকাছি থাকা মেইন রোডের পাশের একটা বাড়ি থেকে গত রাতের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে নিয়েছি। এতে আমরা একটু হলেও বুঝতে পারবো ওই রাতে ওই জায়গায় কারা গিয়েছিল বা এর আশেপাশে কারা ছিল। রুশান চুপচাপ ল্যাপটপটা হাতে নিয়ে ফুটেজ অন করলো। রিপোর্ট অনুযায়ী জানা যায় যে মার্ডারগুলো হয়েছিল আনুমানিক 3টা থেকে 4টার মাঝে, তাই 1টা থেকে 4টা অবধি এই রাস্তায় কারা প্রবেশ করেছিল এটাই চেক করছে সে। তখন প্রচুর ঝড় বৃষ্টি চলছে, রাস্তা পুরোপুরি পরিষ্কার ছিল না, তবুও এর মাঝে একজন লোককে দেখা যাচ্ছে ফুটেজে। গায়ে রেইনকোট পরা আর মুখটাও পেঁচিয়ে রেখেছিল কাপড় দিয়ে। চেনার কোনো উপায় নেই, এত ঝড় বৃষ্টিতে এই রাস্তায় সে ছাড়া আর কেউ চলাচল করেনি। একজনই এসেছিল, তবে সে কে তাও অনুমান করার উপায় নেই। একে তো ঝড় বৃষ্টির কারণে ভিডিও পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তার উপর লোকটা নিজেকে এমন আড়াল করে রাখা। তবে একা একা ওই জায়গায় গিয়ে সবকিছু ক্রস করে এতগুলো লোককে এভাবে হত্যা করা একজন লোকের পক্ষে এটা কিভাবে পসিবল? বিষয়টা মাথায় ঢুকছে না কারো। ওইদিকে নির্জন বিছানায় রিল্যাক্সে শুয়ে ফোনে কথা বলছে নিলয়ের সাথে। নির্জন ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, ওদের লোকেশন কোথায় পেয়েছিলে তুমি? নিলয় একটা হাসি দিয়ে বলে, আমার প্রতি মনে হয় আপনার কনফিডেন্স কমে গিয়েছে আগের থেকে। নির্জন হাসি দিয়ে বলে, কনফিডেন্স তৈরি হয় আবার চলে যায়, বিষয়টা কোনো ফ্যাক্ট না। মূল কথা হলো তুমি যতক্ষণ তোমার পারফরমেন্স ধরে রাখতে পারবে ততক্ষণ তোমার প্রতি আমার কনফিডেন্স ঠিক থাকবে। আর এসব কাজে শুধু আস্থা রাখলেই হয় না, মাথা খাটিয়ে নিখুঁতভাবে কাজ করতে হয়, যেটা তুমি খুব ভালো পারো। তোমার প্রতি মোটামুটি কনফিডেন্স আছে আমার, শুধু নিজের পারফরমেন্স ধরে রাখার ট্রাই করবে। অল দ্য বেস্ট। নিবিড়কে ফোন দিয়ে বাইরে ডেকে আনে নীলা। নিবিড় রাস্তায় আসলে নীলা বলে এখন তার সাথে কোথাও যেতে হবে। নিবিড় আপত্তি জানালেও কোনো কথা শুনবে না সে। নীলা বাবার জন্য শপিং করবে আর নিবিড় তাকে হেল্প করবে, তাই আর কথা না বাড়িয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়লো নীলা, সাথে নিবিড়কেও তুলে নিল। নিবিড়ও নিরুপায় হয়ে চলে গেল নীলার সাথে। শপিং মলে হেঁটে হেঁটে বাবার জন্য জামা চয়েস করছে নীলা। এই নিবিড় দেখো তো এখানে বাবার গায়ে কোনটা বেশি মানাবে। নিবিড় কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা শার্ট দেখিয়ে বলে,
আমার চয়েস মতো এটা মানাবে ভালো, হয়তো তোমার পছন্দ আমার থেকে ভিন্নও হতে পারে। নীলা হেসে বলে, তোমার চয়েস আসলেই সুন্দর। এদিকে নিবিড়ের মাথায় ঘুরছে অন্য চিন্তা। নীলাকে নিয়ে এই প্রথম শপিং মলে আসলো, নীলাকে একটা গিফট দেওয়াটা মানে না দিলেও বিষয়টা কেমন দেখায়। এদিকে নীলার ডাকে এমনি বাসা থেকে বের হয়ে এসেছে, পকেটে খুচরা কিছু টাকা ছাড়া পুরোই ফাঁকা। এখন পকেট খালি, বিষয় সেটা না, বিষয়টা হলো খালি পকেটে শপিং করার একটা পথ খুঁজে বের করতে হবে। নিবিড় পকেটে হাত দিয়ে চারপাশটায় কিছুক্ষণ হেঁটে নীলাকে বলে, তুমি আরো কিছুক্ষণ দেখো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলেই নীলার কাছ থেকে সরে গেল সে। লেডিস ড্রেসগুলো দেখতে লাগলো এক এক করে। একটা ড্রেস পছন্দ হয়েছে, তাও দাম 8,500। এদিকে পকেটে নিয়ে 800 টাকাও। বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবলো নিবিড়। হুট করে একটা আইডিয়া চলে এলো তার মাথায়। দেখে এক ভদ্রলোক অনেক কিছু শপিং করে সেগুলোকে রেখে আরো কিছু দেখতে গেল, আর সেখানের লোকগুলো সব জামার দাম হিসেব করে সেগুলো প্যাকেট করেছে। নিবিড় চুপচাপ বিড়ালের মতো গুটি গুটি পায়ে হেঁটে তার পছন্দ হওয়া জামাটা গিয়ে লোকটা শপিং করা জামাগুলোর মাঝে সাবধানে রেখে সরে গেল সেখান থেকে। আর ওই লোকটার শপিং করা জামাগুলোর মাঝে ঢুকে গেল নিবিড়ের চয়েস করা জামাটাও। সেই হিসেবে দামটাও লোকটার হিসেবেই ঢুকে গেল। লোকটা সব ব্যাগগুলো একসাথে নিয়ে বলে, টোটাল বিল কত হয়েছে? জি স্যার, 48,500 টাকা। লোকটা একটা কার্ড এগিয়ে দিয়ে পিন কার্ড দিয়ে দিল। সবশেষে লোকটা শপিং ব্যাগগুলো নিয়ে বের হওয়ার সময় নিবিড় লোকটার কাছে গিয়ে বলে, আঙ্কেল একটা মিস্টেক হয়েছে, আপনি ভুল করে আমার শপিং ব্যাগটাও নিয়ে এসেছেন। লোকটা কিছুটা অবাক হয়ে ব্যাগগুলো দেখলে খেয়াল করে তার এতগুলো জামার মাঝে একটা লেডিস ড্রেস, যেটা সে চয়েস করেনি। নিবিড় হেসে বলে, জি আঙ্কেল, ওটাই আমার, আপনি হয়তো ভুল করে আপনারগুলোর সাথে নিয়ে এসেছেন। লোকটা এবার নিবিড়ের দিকে চেয়ে অপরাধী কণ্ঠে বলে, আমি দুঃখিত বাবা, আমি ইচ্ছা করে এমনটা করিনি, ওখানে এতগুলোর মাঝে ভুলে তোমারটাও চলে এসেছে, তুমি মনে কিছু নিও না বাবা, আমি আসলে খুবই দুঃখিত। নিবিড়ও একটা ভাব নিয়ে বলে, আরে না না আঙ্কেল, এমনটা কেন বলছেন? ভুল তো আমাদের মানুষেরই হয়, তাই না? এটা কোনো বিষয় না, আমি কিছু মনে করিনি, আসি আঙ্কেল, ভালো থাকবেন। বলেই আর দেরি না করে ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে গেল নিবিড়। নীলার কাছে এলে নীলা বলে, এতক্ষণ লাগে? নিবিড় তার ব্যাগটা পেছনে লুকিয়ে রেখে বলে, সরি, একটু লেট হয়ে গেছে। নীলা সামনের দিকে চেয়ে বলে, আচ্ছা চলো, সব কমপ্লিট। নিবিড় আর কিছু না বলে চুপচাপ চলে গেল নীলার সাথে। রিকশায় উঠে নীলার জন্য নেওয়া জামাটা নীলার দিকে বাড়িয়ে দেয় নিবিড়। নীলা অবাক হয়ে বলে, আমার জন্য? নিবিড় মুচকে এসে মাথা নাড়িয়ে বলে, নীলা নিবিড়ের দিকে চেয়ে বলে, কিন্তু তোমার থেকে আমি এটা কেন নিব? নিবিড়ও সিরিয়াস লুক নিয়ে বলে, তার মানে কি, আমার দেওয়া কিছু কি তোমার কাছে কোনোই মূল্য নেই? নীলা এবার কি বলবে ভেবে না পেয়ে বলে, আমি কি সেটা বলেছি নাকি? তাছাড়া তুমি স্টুডেন্ট মানুষ, অযথা কেন এত টাকা খরচ করতে গেলে? নিবিড় একটু ভাব নিয়ে বলে, এটা তো সামান্য টাকা, আর তোমার সামনে তো এসব মাত্রই নগণ্য, আর আমার প্রিয় মানুষগুলো আমার কাছে এর চাইতেও বেস্ট কিছু ডিজার্ভ করে।